সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামুল হক বিপুল দেশবার্তা টকশো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে অনুষ্ঠান দেখবেন সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা। আপনারা জানেন প্রতি সন্ধ্যা 7টায় আমরা আপনাদের সামনে হাজির হই যথারীতি। আজকে হাজির হলাম প্রতিদিনকার মতো। আমরা একজন অতিথি নিয়েই হাজির হই এই অনুষ্ঠানে। ভবিষ্যতে হয়তো অতিথির সংখ্যা বাড়বে, এখন আমরা একজন করেই করতেছি এবং প্রতিদিন একটি শুরু করতেছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে। সরকারের তরফ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন কোনো শক্তি নাই নির্বাচন বানচাল করার, আর কেউ ষড়যন্ত্র করে বানচাল করতে পারবে না। আবার জামাত ইসলামী এবং তাদের যে সহযোগী সংগঠন বা তাদের বি টিম হিসেবে পরিচিত এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, তারাও নানা ষড়যন্ত্র করছে। এনসিপির তরফ থেকে বলা হচ্ছে নির্বাচনের পরিবেশ নেই এবং বলা হচ্ছে যে একটি দলের প্রতি প্রশাসন ঝুঁকে গেছে। একটি কেবলা করা হয়েছে গুলশানকে। বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা সহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা গুলশানকে কেবলা করেছেন। কিন্তু আসলে কি তাই? নির্বাচন কেন পরিবেশ নাই বলছে এনসিপি, যারা এতদিন নির্বাচনের জন্য করলো যে তারা নির্বাচনে দাঁড়াবে এবং নির্বাচন যথাসময়ে হবে এমনটাই বলেছিল। জামাত ইসলামী তাই বলেছিল, কিন্তু হঠাৎ করে তারা নির্বাচনের পরিবেশ নিয়ে আবারও প্রশ্ন তুলেছে। এসব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আজকের অতিথি যারা কুদরতি কোদা, মিডিয়া ব্যক্তিত্ব, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং রাজনৈতিক বিশ্লেষক। স্বাগতম কোদা ভাই। আপনাকেও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আজকের গুরুত্বপূর্ণ টক শোতে যারা দর্শক শ্রোতা আসে দেখছেন যারা, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। কোদা ভাই, এই যে গত 2-3 দিন ধরে আমরা খুব জোরালোভাবে দেখতেছি জামাত ইসলামী এবং এনসিপি, প্রথমে জামাত ইসলামী, পরে তাদের অনুসরণ করে এনসিপি গতকালকে বিরাট একটি সংবাদ সম্মেলন করলো এবং এনসিপির মুখপাত্র, যিনি ইলেকশন করতে নিজের ভোট কুমিল্লা থেকে একদম ঢাকার ধানমন্ডি 10-এ নিয়ে আসলেন, ঢাকা 10 আসনে নিয়ে আসলেন, শেষ পর্যন্ত তিনি নির্বাচন করছেন না। তিনি এনসিপির মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা বোর্ডের প্রধান মিস্টার আসিফ মাহমুদ। তিনি বলছেন যে একটি নির্দিষ্ট দলের প্রতি প্রশাসন এক ধরনের পক্ষপাতিত্ব বা একতরফা পক্ষপাতিত্ব করছে, এতে নির্বাচন পরিবেশ নষ্ট হচ্ছে বা পরিবেশ নাই এই মুহূর্তে নির্বাচন করার। আপনার কাছে কি মনে হয়, কেন হঠাৎ করে? আপনাকে তো ধন্যবাদ বিপুল, একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে আলোচনা করার জন্য। আপনি একটু খেয়াল করবেন, এনসিপি কিন্তু অনেক আগ থেকেই ইলেকশন তাফসিল ঘোষণার আগ থেকেই ইলেকশনের একটা নেগেটিভ এনভায়রনমেন্ট তৈরি করার চেষ্টা করছিল ইলেকশনে যাওয়া না যাওয়া নিয়ে, ঠিক আছে। এবং তারা যখন দুজন ছাত্র উপদেষ্টা ছিল, তাদেরকে সেপ্টেম্বরে পদত্যাগ করার কথা বলা হয়েছিল, তারা পদত্যাগও ডিলে করেছে আর কি, ঠিক আছে। পারলে পদত্যাগ না করলে তাদের জন্য সুবিধা হয়। তা আমার কেন জানি মনে হচ্ছে যে ওনারা তো এখন যে নির্বাচন সরকার, মানে অন্তর্বর্তী সরকার, আপনি যেটা বলছিলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে যে ইলেকশন বানচাল করা যাবে না, যেভাবে হোক। ওনার যে প্রেস সেক্রেটারি ডক্টর ইউনূস শফিকও বলছিলেন যে কোনো শক্তি নাই, পৃথিবীর কোনো শক্তি নাই নির্বাচন বানচালের কথা। এখানে একটা বিষয় আপনি খেয়াল রাখবেন যে প্রধান উপদেষ্টা কিন্তু এক পর্যায়ে বিদেশি একটা মাধ্যমে ইন্টারভিউ দিয়ে বলেছেন যে সব নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। আপনার খেয়াল আছে নিশ্চয়, ঠিক আছে। এখন বিভিন্ন আগের বিষয়গুলো আপনি যদি গভীরভাবে অ্যানালাইসিস করেন, দেখবেন যে এটা, এই যে আপনি যেটা বলছিলেন যে সজীব মাহমুদ ভূঁইয়া, যিনি মুখপাত্র এনসিপির, উনি দাঁড়ান নাই। পরে উনি এনসিপির মুখপাত্র, কুমিল্লা থেকেও দাঁড়ান নাই, 10-এর থেকেও মনে হয় দাঁড়ান নাই। এখন ওনারা বলছেন যে ইলেকশনটা একতরফা হয়ে যাচ্ছে, ঠিক আছে, একতরফা হয়ে যাচ্ছে ইলেকশনটা, মানে একপেশে হয়ে যাবে। একটা দলের প্রতি প্রশাসনের ব্যাপক আনুগত্য, কিংবা একটা দলের চেয়ারপারসনও এখানে প্রশাসনের লোকরা যাচ্ছে। তো আমি এই বিষয়টা 100% বিশ্বাস করতে চাই না যে প্রশাসনের লোকরা গুলশানের দলীয় কার্যালয়ে যে কথা বলছেন কিংবা ওনার সাথে দেখা করছেন। তবে ওনার পিএস যিনি আছেন, উনি তো সরকারে নাই, উনি তো সার্ভিংয়ে না, উনি অফিস করে জেনারেল সেক্রেটারি এবং ভূতাপেক্ষায় উনি সরকারের সচিব, ঠিক আছে, উনি PS1।
উনি তারেক সাহেবের পিএস। তো বাকি একটা পত্রিকা আমি দেখেছি, আমি তো জানি না বিষয়টা, আপনারা বলতে পারবেন, এনএসআই ডিজি দেখা করেছে ওনার সাথে, ঠিক আছে। তো আমি মনে করি যে এটা যদি দেখা করে থাকে, এটা ঠিক মানে রুলসের মধ্যে কিংবা ইলেকশনের আগে ওনার সাথে দেখা করার যে বিষয়টা, সেটা খুব একটা মানে নিয়মের মধ্যে কিংবা পড়ে বলে মনে করি না, ঠিক আছে। এটা এমনও হতে পারে, আমরা হয়তো বা জানি না যে কোনো সিকিউরিটি কনসার্ন থাকতে পারে, যে সিকিউরিটি কনসার্নে কোনো কিছু ইনফরমেশন উনি যেহেতু একটা দলের প্রধান তারেক রহমান, এটা ইনফর্ম করতে উনি গিয়েছে। আমি এটা বিশ্বাস করতে চাই নাই যে উনি ওনাকে কনভিন্স করতে গিয়েছেন কিংবা ওনার সাথে অন্যভাবে দেখা করতে গিয়েছেন। পত্রিকা দেখছি যে এনএসআই ডিজি দেখা করতে গিয়েছে। আমার মনে হয় উনি যদি দেখা করতে যান তাহলে কোনো সিকিউরিটি রিজন যে একটা ইনফরমেশন পাবলিক করা যাচ্ছে না, এটা ওনাকে বলতে গিয়েছেন, এমন হতে পারে আর কি। আর ওনারা যেটা জামাত ইসলাম এবং এনসিপি যেটা বলছেন যে প্রশাসনের ডিসি, এসপি, ওসি সবাই ঝুঁকে পড়ছে একটা দলের প্রতি। একটা বিষয় খেয়াল রাখবেন যে যখনই কোনো ইলেকশন আসে, ইলেকশন আগে যদি ইলেকশনটা যদি কম্পিটিটিভ হয়, তাহলে কিন্তু যেই দল ক্ষমতা আসবে বলে আভাস পাওয়া যায়, এই দলের দিকে আমাদের আমলারা ঝুঁকে পড়ে, ঠিক আছে। ঝুঁকে পড়া ঠিক না, কিন্তু ঝুঁকে পড়ে। তবে এখন যে মানে প্রশাসনিক বিন্যাসটা, সচিবালয় কেন্দ্রিক প্রশাসন, ডিসি, এসপি, ইউনো, আমি আমার যেটুকু স্টাডি, আমি তো অনেকেই চিনি, আমি সিভিল সার্ভিসের ম্যাক্সিমাম চিনি, পুলিশেরও চিনি, কিন্তু একটা সত্য যে এখন যারা মানে এই সিভিল সার্ভিসে আছেন কিংবা পুলিশ সার্ভিসে আছেন, ইভেন অন্যান্য যে আমাদের অর্গানগুলো আছে, সেগুলো তো জামাতের প্রচুর লোক আছে। এবং আমি মনে করি যে এই মুহূর্তে যে কমপ্লেনটা ওরা করছেন না, কমপ্লেনটা আমি মেনে নিতে পারছি না এই কারণে যে ওনাদের লোকই প্রচুর। জামাত এনসিপি মানে আশীর্বাদ পুষ্ট কিংবা ওনাদের মানে দলের সাথে কিছু আনুগত্য আছে এমন লোকই প্রশাসনে বেশি। ইভেন ডিসি বলেন, এসপি বলেন, ওসি বলেন, প্রচুর তাদের। আমি এখন মনে করি যে 45-55 আমার ধারণা আর কি। যদি 55 বলে জামাতের লোকজন প্রশাসনে, পুলিশ সহ, আর 45% বিএনপি। কিন্তু তারপরও কেন তারা নির্বাচন নিয়ে এত শঙ্কা প্রকাশ করছে? এটা একটা ভাইটাল প্রশ্ন। এটা করছে যে ইলেকশনটা যদি ডিলে হয়, ইলেকশন যতক্ষণ ডিলে হবে, ইনফ্যাক্ট তো আপনি জানেন যে অন্তর্বর্তী সরকারের পেছনে যারা আছেন, সরকারের তো একটা অভিভাবক থাকে, রাজনৈতিক একটা থাকে, সেটা আই থিঙ্ক যেটা সরকারের অংশ যারা, তারা চাচ্ছে যে ইলেকশনটা হয়ে গেলে তো ইনফ্যাক্ট আমরা যতই জল্পনা কল্পনা করি না কেন, ফেয়ার ইলেকশন হলে বিএনপি একটা জনপ্রিয় দল, ওনারাই ক্ষমতা চলে আসবে। এখন ওরা ক্ষমতা চলে আসার পরে এখন যারা ক্ষমতায় আছে কিংবা ক্ষমতা 15 মাস ক্ষমতায় ছিল, ক্ষমতা থেকে ক্ষমতাটা ভোগ করেছেন, ক্ষমতার স্বাদটা কি জিনিস গভীরভাবে বুঝেছেন, তারা কিন্তু 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে ওই ক্ষমতাটা এনজয় করতে পারবেন না। একটা বিএনপি সরকার গঠন করবে যদি ফেয়ার ইলেকশন হয়। তো ওই আশঙ্কাটা থেকে যায় যে যদি আমাদের ক্ষমতাটা হাতছাড়া হয়ে যায় তাহলে আমরা কোথায় কি করব, আমরা তো থিয়েটারের মধ্যে পড়ে যেতে পারি, ঠিক আছে, এটা আমরা অভিভাবকহীন হয়ে যেতে পারি। এখন তো সরকার এখনো এনসিপি কিংবা জামাত যেভাবে সরকারের পরামর্শ দেয় কিংবা যেভাবে লিয়াজু মেনটেন করে, সেই ক্ষেত্রে সরকার তা কিন্তু শোনে, এই পর্যন্ত শুনে আসে, আপনি নিশ্চয়ই জানেন। তো এখনো যদি সরকার যত ডিলে হবে, ইলেকশন যদি ডিলে হয়, তাহলে ওনারাই সরকারে আধিপত্য বিস্তার করতে পারলো। তার মানে জামাত এবং এনসিপি ভয়ের মধ্যে আছে নাকি? এটা ঠিক ভয় বলবো না, ভয় নাই, তাদের মধ্যে ভয় নাই। তারা যে ক্ষমতায় থাকার স্বাদ, ক্ষমতায় থাকা আর না থাকার মধ্যে যে পার্থক্যটা, ওনারা এটা গভীরভাবে বোঝেন আর কি। আচ্ছা,
তারা মনে করেন যে ক্ষমতা এখন যে পরিস্থিতি আছে এই পরিস্থিতি কন্টিনিউ করলে সব জায়গায় তাদের প্রভাব প্রতিপত্তি থাকবে। হ্যাঁ থাকবে, এখনো প্রভাব প্রতিপত্তি তাদের আছে। তো প্রভাব ইলেকশন হয়ে গেলে যদি ইলেকশনটা ফেয়ার হয়ে যায় তাহলে বিএনপি ক্ষমতা চলে আসবে। বিএনপি একটা জনপ্রিয় দল, তো তারা চিন্তা করে বিএনপি আসলে তাহলে কি হবে আমাদের, ওরা নাহলে বিরোধী দলে থাকলো। যদি আওয়ামী লীগ তখন নাই, আওয়ামী লীগ ইলেকশন করছে না, কিংবা আওয়ামী লীগ করতে দেওয়া হচ্ছে না, আমি ঠিক জানি না আওয়ামী লীগ ইলেকশনে, আওয়ামী লীগ তো ইলেকশনের কি নমিনেশন নিয়েছে বলে আপনার আমার মধ্যে কোনো স্পষ্ট ধারণা কিংবা জানি না আমরা, ঠিক আছে। ইলেকশন করছে হলো বিএনপি, জামাত, এনসিপি, তারপরে বাম দলগুলো একটা ঐক্যের মধ্যে যে ইলেকশন করছে, আর তো কেউ ইলেকশন করছে না। না, এই যে মনে করেন জামাত, এনসিপি বারবার এখন বিএনপিকে উদ্দেশ্য করে, তার নাম না বললেও বিএনপিকে উদ্দেশ্য করে কথা সরাসরি বলছে, সরাসরি বলছে, বিএনপিকে উদ্দেশ্য করে তারা কথা বলছে। এই বিএনপির বিরুদ্ধে তো তারা এক ধরনের প্রপাগান্ডা চালাচ্ছে। এটা প্রভাকাণ্ডা। এটা আমি মনে করি যে এটা শুধু প্রভাকাণ্ডা না, এটা হলো যে রাজনৈতিক শিষ্টাচার সংস্কৃতি বহির্ভূত কথোপকথন। যেমন ওই নাসিরুদ্দিন পাটোয়ারি, সে তারেক রহমানেরও থ্রেড দিয়ে দিয়েছে, কি যেন বলেছে আমি ঠিক মনে নাই, যে মানে যদি এমনটা হয় তাহলে আমরা আগের ফর্মে ফিরে যাব, ঠিক আছে, এখানে ফ্যাসিজম তৈরি হতে দেওয়া যাবে না, ঠিক আছে। ফ্যাসিজম বলতে উনি কি বোঝাতে চাচ্ছেন আমি বুঝতে পারছি না একেবারেই। এই একটা বিষয় আমি একটু যদি ক্লিয়ার হতে চাই আপনার কাছ থেকে, যে এই নির্বাচন নিয়ে জামাত এবং এনসিপি যে দোহাই তুলছে পরিবেশের, আপনার কাছে কি মনে হচ্ছে এখন নির্বাচনের পরিবেশ আছে কিনা, আর এই দোহাই তোলার পেছনে সরকারের কোনো হাত আছে কিনা? কালকে আপনি জানেন, কালকে এই আমাদের ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকার প্রধানের যে প্রেস সচিব শফিকুল আলম, উনি বলছিলেন যারা ইলেকশনের বিরোধিতা করছে, ইলেকশন পিছাবে কিংবা ইলেকশন ভণ্ডুল করার বিভিন্ন পায়তারা চালাচ্ছে, সরকার তাদের উপর নজর রাখছে, ঠিক আছে। তো উনি আগে বলছিলেন যে পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে ইলেকশন বানচাল করতে পারে, কিন্তু উনি আবার কালকে বলছেন যে ইলেকশনের বিরুদ্ধে যারা করছে, ইলেকশন বানচালের কথাবার্তা বলছে, ইলেকশনের এগেনস্টে যারা কথা বলছে, তাদের প্রতি সরকার নজর রাখছে। তাইলে এটা হবে কেন? আপনি যদি কনফার্ম হন পৃথিবীর কোনো শক্তি করুন, তাইলে এই যে একটা শক্তির আভাস পাচ্ছি যে ইলেকশন বানচাল করার পায়তারা করছে, উনি নিজেই বলছেন যে আমরা নজর রাখছি যে নিশ্চয়ই কোনো আইডেন্টিফিকেশন আছে যে উনি ইলেকশনের বিরোধিতা করছেন, ঠিক আছে, এই গ্রুপটা বিরোধিতা করছেন, এই গ্রুপটার উপরে ইন্টেলিজেন্স নজর রাখছে। তাইলে আমি কেন বারবার বলছি যে পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে ইলেকশনটা ভণ্ডুল করবে? তাহলে আবার আপনি বলছেন যে নজর রাখছেন যে ইলেকশন বানচালকে, ইলেকশন এগেনস্টে যারা কথা বলছে সরকার নজর রাখছে, তাইলে একটা শক্তি নিশ্চয় দাঁড়িয়ে যাচ্ছে, অদৃশ্য শক্তি হোক আর দৃশ্যমান শক্তি হোক। হ্যাঁ, এটা আপনি স্বীকার করতেই হবে। আপনি নিজেই বলছেন, ওনার প্রশ্নের মধ্যে উত্তর আছে কিন্তু। এবং উনি বলতেছেন নির্বাচনের পরে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কেন নির্বাচনের আগে ব্যবস্থা নেওয়া হবে না? যারা নির্বাচনের পরে উনি কিভাবে ব্যবস্থা, নির্বাচনের পর একটা সরকার আসবে, ওনারা থাকবেন না, উনি কিভাবে ব্যবস্থা নেবেন? কিন্তু নির্বাচন আগে কেন তারা ব্যবস্থা নিতে পারছে না? ষড়যন্ত্র তো জামাতই করতেছে, তাইলে জামাতের বিরুদ্ধে তিনি কেন কথা বলছেন না, সরকার কেন বলছে না? তার মানে কি, আমার যে প্রশ্নটা ছিল, সরকার নেপথ্য থেকে কি সরকারই এগুলো করাচ্ছে কিনা, যে এনসিপি জামাতকে দিয়ে? এটা আমি এটা বিশ্বাস করতে চাই না। এটা ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার, আমি এটা বিশ্বাস করতে চাই না যে ওনারা এমন করছেন। কিন্তু ওনাদের মানে কথাবার্তা, ওনাদের উপদেষ্টাদের ডায়লগ, কথোপকথন, ওনার ঘনিষ্ঠ যারা তাদের প্রেসের সাথে যে কথাবার্তা হচ্ছে, এতে মনে হচ্ছে যে মানে সরকারের ভিতর তো সরকার আছে, একটা অংশ সরকারের তো বিভিন্ন স্টেক হোল্ডার আছে, কোনো না কোনো অংশ এটা করতেও পারে। একদম। কারণ আপনি চাইবেন যে আমি আরো কিছুজন চেয়ারে থাকি। নির্বাচন কমিশনের প্রস্তুতিটা কেমন দেখছেন আপনি? আসলে নির্বাচন কমিশনের প্রস্তুতিটা, ওদের যে আপনি জানেন যে লোকাল অবজারভার যে বিষয়গুলো, এগুলি স্যাটিসফাইড হয়ে গিয়েছে, এবং অন্যান্য প্রস্তুতিটা ভালো।
ইলেকশন বোর্ডের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু প্রস্তুতি নিচ্ছে না তা না, ওর প্রস্তুতি নিচ্ছে। ইলেকশন সিইসি রেগুলারই কারো না কারোর সাথে কথা বলছে, ইউরোপিয়ান ইউনিয়ন যে ওনাদের সাথে কথা বলছে, তারপরে উনি নির্বাচন যারা কন্ডাক্ট করবে তাদের সাথে কথা বলার চেষ্টা করছে। কিন্তু ইলেকশনের বিষয়ে এই মুহূর্তে ইলেকশন প্রশাসন অন্যান্য বিষয়ে কথা বলার দায়িত্ব কিন্তু ইলেকশন কমিশনের। আমি দেখছি যে সরকারের কোনো উপদেষ্টা, সরকারের লোকরা ইলেকশন বিষয়ে সিদ্ধান্ত দিচ্ছে, ইলেকশন এটা হবে এটা হবে, এই কাজগুলো কিন্তু ইলেকশন কমিশন বলবে, এ কিন্তু সরকার বলবে না। সরকারের কাজ হলো সাপোর্ট করা, আপনার লজিস্টিক সাপোর্ট লাগবে, সাপোর্টগুলো দিয়ে দেওয়া। মানে ইলেকশন কমিশনার কিংবা ইলেকশন কমিশনের সেক্রেটারি কিংবা ইলেকশনের মুখপাত্র, সিইসি, ইলেকশন কমিশনার, তারা যে কথাগুলি বলার কথা, এই কথাগুলি মাঝে মাঝে সরকার বলতেছে। এখানে আমি একটু কনফিউজড এবং আমার কাছে মানে আমি 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 একটু বিস্মিত যে কাজটা ইলেকশন কমিশন করার কথা এটা কেন সরকার করছে। এটা একটা $1 বিলিয়ন প্রশ্ন। হ্যাঁ, ওনারা কেন করছে? এই ইলেকশন কেমন হবে, ইলেকশন কি হবে, এতজন কি, এইসব বিষয়গুলো তো ইলেকশন কমিশন। আপনি তফসিল ঘোষণার পর থেকে ইলেকশন কমিশন হলো সব সর্বেসর্বা। কিন্তু আমি দেখি যে সরকার বলতেছে এটা এভাবে, এটা হবে, এটা এইভাবে হবে, এটা এইভাবে হবে, ইলেকশন কমিশন চুপ। কিন্তু ইলেকশন কমিশনের ভিতরে যদি আপনি যান, মানে ইলেকশন অ্যাক্টিভিটিস যারা রেগুলার ইলেকশন কমিশন বিট করে, তাদের কাছে তারা করে যাচ্ছে। তারা শুধু এটুকু বলছে না যে আমরা যে কাজটা করার কথা এটা তো আর সরকারের বলার কথা না, এই কথাটা তারা হয়তো বা মানে উইলিংলি বলছে না আর কি। কিন্তু ভিতরে ওরা হয়তো বা একটু কষ্ট পাচ্ছে যে আমাদের কাজগুলো ওরা করছে কেন, কাজ তো আমাদের। একেবারেই এই নির্বাচন মানুষের মধ্যে খুব একটা উৎসাহ দেখা যাচ্ছে না। বিএনপি নির্বাচনের মাঠে আছে এখন পর্যন্ত, কিন্তু নির্বাচন পিছানোর যে চেষ্টা, আপনার কাছে কি মনে হচ্ছে নির্বাচন 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কা আছে? শঙ্কার বিষয়টা এটা আপেক্ষিক ব্যাপার। বিএনপি কিন্তু আমার এটা অবজারভেশন আর কি, বিএনপি কিন্তু তার যারা মনোনয়ন দিয়েছে ওরা কিন্তু মানে গ্রামে গ্রামে চলে গিয়েছে। ইভেন দেখবেন যে সালাউদ্দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, উনিও কিন্তু ওনার এলাকায় কাজ করছে। তারপরে ডক্টর জাহিদ দিনাজপুরে কাজ করছে। আমাদের ওই যে তুহিন সে নীলফামারী ডিমলায় প্রচুর গণসংযোগ করছে, দেখছি গণসংযোগ, ব্যাপক গণসংযোগ করছে বিএনপির তারা। কিন্তু ওই চিটাং বেল্টের বাইরে, চিটাং বেল্টে কিন্তু জামাত অংশ মানে ইলেকশন ক্যাম্পিং করছে, ব্যাপক ইলেকশন ক্যাম্পিং করছে। চিটাং ডিভিশনের কথা আমি আপনাকে বলছি, বাইরেরটা আমি জানি না, জামাত তো করছে, ইলেকশন ক্যাম্পিং করছে। আপনি বলছিলেন নির্বাচন কমিশনের প্রস্তুতি আছে, নির্বাচন কমিশনের প্রস্তুতি মানে আইন শৃঙ্খলা তো নির্বাচন কমিশনের অধীনে এখন সবকিছু। তাইলে দেশে তো প্রতিদিন গুলি করে মানুষ মারা হচ্ছে, প্রতিদিন। হ্যাঁ, প্রতিদিন ইনফ্যাক্ট প্রতিদিন কোনো ফিল হচ্ছে। পরিস্থিতি দেখে নির্বাচন করা সম্ভব? হ্যাঁ, ইলেকশন তারপরেও সম্ভব। ইলেকশনটা যদি হয়ে যায় তারপরে দেখবেন যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, আমার ধারণা আর কি। আর একটা প্রশ্ন করতেই চাই এখন অন্য একটা প্রসঙ্গে, এই জায়গা থেকে নির্বাচন থেকে বের হয়। আপনি জানেন যে আমাদের একজন তারকা খেলোয়াড় মুস্তাফিজ নামে যিনি পরিচিত, সেই মুস্তাফিজকে ভারতের কলকাতার IPL-এ কলকাতা নাইট রাইডার্স তাকে বুক করেছিল, নিয়েছিল 9.5 কোটি টাকা। সেই মুস্তাফিজকে তারা ছেড়ে দিয়েছে বাংলাদেশ ভারতের যে ডিপ্লোম্যাটিক বিরোধ চলছে, যে কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণে এই মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার পরে এখন পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে। নিশ্চয়ই আপনি আমি জানি। হ্যাঁ, আমরা যখন কথা বলছি, আমি যখন স্টুডিওতে এখন কথা বলছি, এখন আমাদের যে ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, উনি সচিবালয়ে বিসিবির পরিচালকদের সাথে কথা বলছেন পরিস্থিতি নিয়ে। নেক্সট ওনারা কি প্রথমত IPL সম্প্রচার বন্ধ ঘোষণা করেছে, তারপরে ওরা চিঠি দিয়েছে ICC-কে যে আমরা ইন্ডিয়াতে খেলতে যাব না, আমাদের সিকিউরিটির প্রশ্ন আছে। ডিউ টু যেহেতু মোস্তাফিজকে বলছে মোস্তাফিজ খেলতে নামলে সমস্যা করবে, উগ্রবাদী যেই সংগঠনগুলো ওরা বলছে, ওদের প্রেশারেই কলকাতা নাইট রাইডার্স তাকে বাদ দিয়ে দিয়েছে যে ঠিক আছে খেলার দরকার নাই। তা আমি মনে করি খেলা নিয়ে রাজনীতি হওয়া উচিত না। আর এখানে দুটো দেশেরই কিন্তু স্বার্থ জড়িত, আর বৃহৎ স্বার্থটা কিন্তু ভারতের, এটা হলো অর্থনৈতিক স্বার্থ।
অর্থনৈতিক ছাত্রটা কীভাবে, যদি আইপিএলটা সম্প্রচার না হয় বাংলাদেশে, তাহলে ওরা বিজ্ঞাপনের ব্যাপক একটা মানে কি বলে বিজ্ঞাপনের মানে ক্ষতিগ্রস্ত হবে। মারাত্মকভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে ভারত। ঠিক আছে, তো আমি আশা করি যে এই যে মোস্তাফিজ কিংবা খেলা নিয়ে রাজনীতি না করাই বেটার। সেদিকে আমাদের যেরকম কিছু দায়িত্ব আছে, রেসপন্সিবিলিটি, ঠিক ভারতেরও রেসপন্সিবিলিটি আছে যে রিলেশনটা ডেভেলপ করে। আমার ধারণা ছিল জয়শঙ্কর আসার পরে আমাদের বরফ গলা শুরু হয়েছে, এটা নতুন দিকে যাত্রা শুরু করব, কিন্তু এখন হঠাৎ করে আবার চেঞ্জ। এটা কেমন, এটা কাম্য না, আমাদের জন্য খুবই ক্ষতিকর। মানে আমরা 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 আশা করছি না এটা। আর ভারতেরও মানে ব্যাপক যে বিজ্ঞাপন বাণিজ্য এটা ঘিরে, আইপিএল ঘিরে। কিন্তু তার চেয়ে বড় কথা, এই মুস্তাফিজ একজন ব্যক্তি, আর বাংলাদেশ একটা টিম, একটা দেশ। এইটা রেখে ব্যক্তির জন্য আমাদের তরফ থেকে গতকালকে সালাউদ্দিন সাহেব বলছেন দুই পক্ষেরই দায় আছে এখানে, ভারত এবং বাংলাদেশের। এই মুস্তাফিজকে সাসপেন্ড বা প্রত্যাহার করে নেওয়ার কারণে আসিফ নজরুল সাহেব তো উগ্রভাবে ইয়ে করলেন কেন? আপনার কাছে কি মনে হয়? আমি আসলে এই বিষয়টাকে এইভাবে আপনি যেভাবে চিন্তা করছিলেন আমি এভাবে চিন্তা করছি না। মুস্তাফিজ ব্যক্তি এক, কিন্তু মুস্তাফিজ তো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে ওখানে। মানে আইপিএলে সে যখন 9.5 কোটি রুপিতে বিক্রি হলো, তখন সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। আপনি দেখবেন যে আইপিএলে মুস্তাফিজ যেদিন খেলবে ওই দিন বাংলাদেশের সব দর্শক ডেফিনেটলি, হ্যাঁ, তো এখানে বিজ্ঞাপনও জড়িত। তো এখানে ব্যক্তি মুস্তাফিজ না, মুস্তাফিজের একটা আমি সেটা বুঝলাম, কিন্তু সমাধানটা তো ডিপ্লোম্যাটিক ভাবে করা যেত। মুস্তাফিজকে ইস্যু করে আমাদের যে তলানিতে সম্পর্ক গেছে এটাকে তোলা যেত। এটা এখন বাংলাদেশের সরকার ব্যবস্থাপনা, যেটা নির্বাচন, এই যে অন্তর্বর্তী সরকারের ব্যবস্থাপনাটা, এটা এমন, এটা আওয়ামী লীগ পিরিয়ডেও ছিল শেষের দিকে আর কি, যে যেই মন্ত্রণালয়ের কাজ এটা না বলে সে যেমন আওয়ামী লীগ পিরিয়ডে দেখছি তথ্যমন্ত্রী, ওই যে আরাফাত কথা বলতেছে ফরেন মিনিস্ট্রি নিয়ে, ফরেন মিনিস্ট্রি কথা বলতেছে হোম মিনিস্ট্রি নিয়ে। এটা এই গোজামি, এই কাজটা কিন্তু ইনফ্যাক্ট আসিফ নজরুলের না, খেলার বিষয়টা ওনার, কিন্তু একেবারেই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। হ্যাঁ, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এই কাজটা হলো, এই ডিলটা করবে হলো ফরেন মিনিস্ট্রি, ডিপ্লোম্যাটিক চ্যানেলে ওদের সাথে কথা বলে। সেই রাস্তায় না গিয়ে কেন মুস্তাফিজের বিষয়টাকে নিয়ে আমরা মুখোমুখি দাঁড়ালাম? আমি মনে করি যে এটা খুব একটা মানে উইজডম বেসড ডায়লগ কিংবা স্টেপ হচ্ছে না। আমরা আরো বেশি সতর্ক হওয়া উচিত আমাদের স্বার্থেই। জি, এই যে বাংলাদেশ যাবে না বলছে, মানে তড়িৎ ক্রীড়া প্রতিষ্ঠা বললেন, মুস্তাফিজের প্রত্যাহার করার পর তিনি কঠিন রিয়াকশন দিলেন। এরপরে বাংলাদেশ ভারতে খেলবে না এই কথা বলে, এরপর দিন দেখলাম বিসিবি বললো বাংলাদেশ ভারতে যাবে না আইসি ট্রফিতে। এতে কার লাভ? না, বাংলাদেশ ট্রফিতে যাবে না বল, ভেন্যু চেঞ্জের কথা বলেছে, যে আমরা ইন্ডিয়াতে যাব না, ভেন্যু তো দুটা, ইন্ডিয়ার শ্রীলঙ্কা T20 বিশ্বকাপের। তো বাংলাদেশ বলছে যে আমাদের যেহেতু এই নিরাপত্তা ঝুঁকি আছে, যেহেতু ওরাই বলছে যে মুস্তাফিজ খেললে সমস্যা হবে, তো আমরা যদি যাই তো আমাদেরও তো উগ্রবাদী যে সংগঠনগুলো ইন্ডিয়াতে আছে আমাদের উপর আক্রমণ চালাতে পারে। ঠিক আছে, না সবই আমি যদি ক্লিয়ার করি, এটা তো আলোচনার মাধ্যমে দুই দেশে আলোচনা, না এটা ডিপ্লোম্যাটিক, কেন সরকার পারলো না ডিপ্লোম্যাটিক চ্যানেল। এটা হলো যে আপনি জানেন যে এই সরকারের মানে দক্ষতা সক্ষমতা নিয়ে প্রশ্ন আছে। ঠিক আছে, মানে তারা ডিপ্লোম্যাটিক ওয়েতে কথা বলা, আমি যেটা কিছুক্ষণ আগে বলছিলাম, যার যে দায়িত্ব সে না হলে অন্য দায়িত্বের কথা বলে। এটা হলো অবশ্যই, যখন এই ঘটনাটা ঘটছিল তখন আমাদের ফরেন অফিস কথা বলবে ওদের ফরেন অফিসের সাথে, ইন্ডিয়ার সাথে, যে এই আমাদের দুই দেশের সম্পর্ক। ফরেন অফিস তো অনেক দূরের ব্যাপার, বিসিবি এবং বিসিসিআই তাদের মধ্যে আলোচনা হলেই হতো। কিন্তু আসিফ নজরুল যখন ধমক দিলেন যে বাংলাদেশ যাবে না, তারপর দিন বিসিবি একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিসিবি সরকারের কথা অনুযায়ী বলছে বাংলাদেশ ভারতে খেলতে যাবে না। এতে বাংলাদেশের যে প্রতিপক্ষ টিম, তার গ্রুপে যারা, এরা তো অলরেডি ভারতে চলে আসবে, তাদের সব কিছু বুকিং আছে, রুম বুকিং। তো এরা কি বলে, এই খেলার আগের দিন তো আর এরা ভারতে আসবে না, এরা তো আগে থেকেই বুকিং করে দিচ্ছে। তো এইটা বিসিবি বিসিসিআই এর মধ্যে যেটা শেষ হতে পারতো, এটা কেন সরকার না, এটা ত্রিপক্ষীয়, বিসিসিবি, বিসিআই এবং আইসিসি,
হ্যাঁ, 3 পক্ষ মিলে Okay. এটা সলভ হয়ে যেতে পারতো। কিন্তু এখানে সরকার নাক গলাইলো কেন? আমি জানি আপনার না, কাছে কি মনে হয়? সাধারণত ক্রিকেট বিষয়ে, মানে ক্রিকেট তো একটা মানে ভদ্রলোকদের খেলা। তো এই খেলাগুলোতে কিংবা ক্রিকেট আইসিসিকে ইন্টারফেয়ার করে না, কখনো গভর্নমেন্ট ইন্টারফেয়ার করে না। কে ইদান হলো, সভাপতি হলো, কে ডাইরেক্টর হলো, কিংবা মানে ভেনু টেনু নিয়ে এটা নিজেরাই আইসিসি ওদের যে অর্গানাইজেশনগুলো আছে, যেমন বাংলাদেশ বিসিবি, বিসিআই, ওদের সাথে কথা বলে, পাকিস্তান পিসিআই, শ্রীলঙ্কার সাথে কথা বলে নিজেরাই এটা সলভ করে ফেলে। রাইট। এটা আর কোনো গভর্নমেন্ট এইসব ব্যাপারে ইন্টারফেয়ার করে না। ইন্টারফেয়ার করে যে আমার কোনো লজিস্টিক সাপোর্ট লাগবে কি না, তোমাদের দেখো, আমাদের স্বার্থটা দেখবা, আমাদের ছেলেদের যাতে সমস্যা না হয়, আমাদের ক্রিকেটের যাতে সমস্যা না হয়, তোমরা ডিপ্লোম্যাটিক চ্যানেলে কথা বলো, আমাদের কি করণীয় সেটা আমাদেরকে জানাও। উনি পাবলিকলি না হয়ে এটা যদি ওরা ডিপ্লোম্যাটিক চ্যানেলে, আপনি যেটা বলছিলেন যে বিসিআই, বিসিবি, বিসিআই আর আইসিসি ত্রিপক্ষীয় বৈঠক করে এটা সলভ হতে পারতো। এটাকে ঢাকঢোল পিটানোর কোনো দরকার ছিল না। এখন তো একেবারেই পরিস্থিতি জটিল মনে হচ্ছে, বাংলাদেশ যাবে না। বাংলাদেশ জানি না, বাংলাদেশ খেলতে যেতে হবে, খেলতে যাবে, কিন্তু তারা চাচ্ছে যে ভেন্যুটা চেঞ্জ। ইন্ডিয়াতে যাবে না, তারা শ্রীলঙ্কাতে যাবে। বাংলাদেশ বলছে যে ইন্ডিয়াতে যে আমাদের খেলাগুলো আছে, এই খেলাগুলো ভেন্যুটা চেঞ্জ হোক। এই কথাটাই তো বললাম যে আপনার চেঞ্জের সঙ্গে সঙ্গে আপনার প্রতিপক্ষ যারা, তাদেরও ভেন্যু চেঞ্জ করতে হবে, তাদের তো আবার নতুন করে হোটেল বুক করতে হবে, তাদের তো আবার বিমান টিকিট কাটতে হবে। একটা মানে টেকনিক্যাল বিষয়গুলো জড়িত, ফিনান্সিয়াল বিষয়গুলো জড়িত, আপনি ঠিকই বলছেন। সেটার জন্য এটা মানে গুড ম্যানেজমেন্ট, নতুন ম্যানেজমেন্ট তৈরি করে আইসিসির সাথে আলোচনা করে সলভ করা উচিত আর কি, আমি মনে করি। সময় আছে এখনো হাতে। আইসিসি তো জানিয়ে দিচ্ছে বাংলাদেশ না গেলে তাদের পয়েন্ট কাটা যাবে। যদি আইসিসি জানিয়ে থাকে, তো আইসিসি তো পাওয়ারফুল অর্গানাইজেশন, ঠিক আছে, তো আইসিসি না গেলে সমস্যা হবে বাংলাদেশের। একেবারেই। অসংখ্য ধন্যবাদ কুদরতি খুদা ভাই, আপনাকে দেশবার্তা টক শোতে সময় আপনাকেও ধন্যবাদ, এবং দর্শক শ্রোতারা যারা দেখছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন দেশবার্তা টক শো। আজকে আমরা কথা বলছিলাম, আমাদের অতিথি ছিলেন কুদরতি খুদা, মিডিয়া ব্যক্তিত্ব। সন্ধ্যা 7টায় প্রতিদিনকার মতো আমরা আগামীকালও আসবো, এবং যথারীতি আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সাবধান থাকবেন। শুভ সন্ধ্যা। আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ।